নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। প্রশ্ন হচ্ছে, বিজেপির সুখের সংসারে কি আগুন লেগেছে? এই কথাটা এই কারণে বলছি, আপনারা যখন এই ভিডিওটি দেখছেন তখন একদিকে যেরকম রাজ্যের মানুষ সোমবার অর্থাৎ আগামীকাল অ্যাডজুডিকেশনের প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় কত নাম বাদ যাবে সেটা নিয়ে আশঙ্কিত, অন্যদিকে মেন স্ট্রিম মিডিয়া অর্থাৎ টিভি মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম, আমাদের ডিজিটাল সব জায়গায় আমরা একটাই ছবি দেখতে পাচ্ছি যে জেলায় জেলায় বিজেপির প্রার্থী নিয়ে প্রবল অসন্তোষ। সল্টলেকে বিজেপি অফিসে প্রবল বিক্ষোভ দেখানো হচ্ছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে যেরকম কর্মীরা এসে বিক্ষোভ দেখাচ্ছেন, সেরকম বিভিন্ন জেলায় বিক্ষোভ চলছে, নেতারা তাদের বক্তব্য রাখছেন। অর্থাৎ পরিবর্তন যাত্রা যে জেলায় জেলায় বার করা হলো, তারপর নরেন্দ্র মোদী ব্রিগেডে যে মিটিং করলেন, তার যে সুফল কুড়িয়ে নিয়ে বিজেপি ভোটের ময়দানে পুরো ঝাঁপিয়ে পড়বে এবং ওই 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশিদের তাড়ানো, সনাতনীদের শুধুমাত্র ভোটাধিকার, এই রকম একটা প্রক্রিয়ার মধ্যে তারা যখন ঝাঁপিয়ে পড়ছিলেন, একেবারে ডিভিশন করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভোট পাওয়ার চেষ্টা, সেইখানে দেখতে পেলাম আমরা বিজেপির ঘরে প্রায় আগুন লেগেছে। আজকের এপিসোডে এটা নিয়ে যেরকম আলোচনা করব যে কেন এই ঘটনা ঘটলো, সেরম পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, যাকে মনে হচ্ছিল রাজ্যের প্রায় মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার যদি 4টে ধাপ থাকে, 2টো ধাপের সিঁড়ি তিনি চড়ে গিয়েছেন, তার নাম শুভেন্দু অধিকারী। তিনি যেভাবে নিজেকে অ্যাবভ দ্য পার্টি বলে প্রজেক্ট করছিলেন, তার ইমেজ এমনভাবে তৈরি করছিলেন সুকৌশলে বিভিন্ন ডিজিটাল মিডিয়া, টিভি মিডিয়া এবং অন্যান্য মিডিয়াকে ব্যবহার করে, যেন তিনি রাজ্যের একমাত্র কাণ্ডারি। হঠাৎ তার ইমেজে শুধু ধাক্কা বাইরের থেকে না লাগলেও পার্টির অভ্যন্তরে এমন একটা ধাক্কা শুভেন্দু অধিকারী খেয়েছেন, যেটা তার পক্ষে সামলানো কিন্তু অত্যন্ত কঠিন। এবং শুভেন্দু অধিকারী যার উপর নির্ভর করে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে ছড়ি ঘোরাচ্ছিলেন, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়ালি বিভিন্ন স্তর থেকে রিপোর্ট পেয়ে বিজেপির আভ্যন্তরীণ অবস্থা, তারা কটা আসন জিততে পারে, কি তাদের পরিস্থিতি, এটা নিয়ে বারবার সমীক্ষার যে রিপোর্ট, তাতে শুভেন্দু অধিকারীর রিপোর্টে যে জল মেশানো ছিল সেইটা ধরে ফেলে অমিত শাহ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন শুভেন্দু অধিকারীর ওপরে। কি রিপোর্ট ছিল, অমিত শাহর অন্যান্য বিভিন্ন স্তরে কি রিপোর্ট জোগাড় করেছিলেন, এমনকি তৃণমূল বা আইপ্যাক কি রিপোর্ট দিচ্ছে, সেন্ট্রাল আইবি কি রিপোর্ট দিচ্ছে, এখানে যারা বিজেপির ইনচার্জ রয়েছেন সুনীল বনসাল বা ভূপেন্দ্র যাদব, তাদের কি রিপোর্ট আসছে, শ্রমিক ভট্টাচার্যরা আলাদা করে কি রিপোর্ট পুরনো বিজেপির আরএসএস লোকেরা পেশ করছে, এই গোটা বিষয়টি নিয়ে আলোচনা করব এই কারণেই যে দেখুন, রাজ্যের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের যে প্রার্থী তালিকা বেরিয়েছে তা নিয়েও কিছু অসন্তোষ অবশ্যই রয়েছে। যেরকম অসিত মজুমদার, যেরকম উত্তরবঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ, যেরকম মঞ্জু বসু, তারা অসন্তোষ প্রকাশ করেছেন, আরও কিছু অসন্তোষ রয়েছে। কিন্তু সেটাকে ট্যাকেল করা আর 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, এত বিধায়ক মন্ত্রী বাদ যাওয়া একরকম, উল্টো দিক থেকে যে বিজেপি মনে হচ্ছে প্রায় ক্ষমতায় এসে গেল বলে এবং মেন স্ট্রিম মিডিয়ার একটা বড় সেকশন সেইভাবেই প্রচার করছে, এত বাজনা বাজছে, এত বিপুল পরিমাণে টাকা লগ্নি হচ্ছে, সেইখানে হঠাৎ এমন কি হলো যে বিজেপির নিজের ঘরেই প্রায় আগুন লেগে গেল, প্রত্যেকটা জেলায় জেলায় বিক্ষোভ। আমরা এই দুটো বিষয় নিয়ে এখানে আলোচনা করব, আপনাদের একটু মন দিয়ে ধৈর্য ধরে শুনবেন। তার আগে বলি, যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধুদের দেখতে বলবেন, কমেন্ট অবশ্যই করবেন ভালো লাগলে বা খারাপ লাগলে, আর থ্যাঙ্কস জানাতে পারেন, মেম্বারশিপ নিতে পারেন। তাহলে আমার এই চ্যানেলটি স্বাধীনভাবে আমি যে রিপোর্ট তুলে ধরি আপনাদের ক্ষেত্রে আমি চালিয়ে যাওয়া আমার পক্ষে সহজ হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু, তিনি কিন্তু এবার অ্যাসপারেন্ট ছিলেন, নিজের নামও জমা দিয়েছিলেন। রিঙ্কু টিকিট না পাওয়ার পরে, মনে রাখতে হবে দিলীপ ঘোষ কিন্তু জেসে নন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীনই এই রাজ্যে বিজেপি সবচেয়ে বেশি সাংসদ পেয়েছিল, 77টা বিধানসভা জিতেছিল, 18টা লোকসভা জিতেছিল। সেই দিলীপ ঘোষ, যাকে গতবার প্রায় হারিয়ে দেওয়ার জন্যে
খড়গপুর থেকে পাঠিয়ে দেওয়া হয় একেবারে বর্ধমান জেলায়, এবং তারপর তিনি হেরে যান, দলে আপংতেও হন। নরেন্দ্র মোদীর একের পর এক মিটিংয়ে তিনি ডাক পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত তিনি আবার দলে শুধু পুনঃস্থাপিতই হননি, তার স্ত্রী পরিষ্কার অভিযোগ করেছেন টিকিট না পাওয়ার পরে, যে যদি অর্জুন সিং তার পুত্ররা টিকিট পেতে পারে, যদি অধিকারী পরিবারের তার লোকজন টিকিট পেতে পারে, অন্যরা একাধিক লোক টিকিট পেতে পারে, তাহলে আমি কেন টিকিট পাবো না। শুধু রিঙ্কু নন, আমরা যদি আরেকটু এগিয়ে দেখি, তাহলে রাজ্যের যিনি আরেকজন নেতা জগন্নাথ সরকার এমপি, তিনি যে ক্যান্ডিডেটদের নাম দিয়েছিলেন এবং মতুয়া বেল্টে তার যথেষ্ট প্রভাব আছে, আমরা দেখতে পেলাম তিনি অসন্তুষ্ট হয়ে বলছেন দল আমার কথা ঠিকমতো শোনেনি। আমরা যদি কোথায় কোথায় কিরকম বিক্ষোভ হয়েছে যদি একটু তালিকাটা দেখি, তাহলে আশ্চর্যজনকভাবে লক্ষ্য করব যে শুভেন্দু অধিকারী নিজেদের লোকও টিকিট পায়নি, এবং সেই ঝামেলা শুভেন্দু অধিকারীকে সামলাতে হচ্ছে। একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করি, মাদারিহাটে বিজেপি অফিসে তালা মেরে দেওয়া হয়েছে, বীরপাড়ায় প্রতিবাদে লোকে রাস্তায় নেমেছে, ময়নাগুড়িতে বিজেপি অফিসে তালা মেরে দেওয়া হয়েছে, জলপাইগুড়িতে সভাপতিকে বাইরে রেখে তালা মেরে দেওয়া হয়েছে, আলিপুরদুয়ারে বিজেপি অফিস ভাঙচুর হয়েছে, বৈষ্ণবনগরে একেবারেই বলা হচ্ছে বহিরাগত বাংলাদেশি একজনকে টিকিট দেওয়া হয়েছে, কালনাতে প্রবল বিক্ষোভ হয়েছে, হাওড়ার বালিতে প্রবল বলছে এমন লোককে টিকিট দেওয়া হয়েছে যে হারে কিন্তু তাকে বারবার টিকিট দেওয়া হয়েছে, ভাটপাড়া, খড়দা, খড়গপুর, বলাগড়ে কি প্রাক্তন তৃণমূলের নেত্রী সুমনা সরকারকে টিকিট দেওয়া হয়েছে এবং সেই নিয়ে এলাকার লোকজন রাস্তায় নেমে গেছেন। কৌস্তব বাগচি, যিনি মস্তক মুন্ডন করেন, তার বিরুদ্ধে শুধু বিক্ষোভ নন, বীজপুরে কি করে যিনি ঢুকতেই পারেন না এলাকায়, সুদীপ্ত দাস তৃণমূলের একজনের খুন করার অভিযোগে অভিযুক্ত হয়ে কিছুদিন জেলও কেটেছেন, তাকে টিকিট দেওয়া হয়েছে। এন্টালিতে টিকিট দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি লড়েছিলেন প্রিয়াঙ্কা টেপরওয়াল, তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শুধু তাই নয়, বেলেঘাটায় টিকিট বিক্রি করে এমন লোককে দেওয়া হয়েছে যাতে নাকি কুণাল ঘোষ জিততে পারেন। এই বিক্ষোভ কে দেখিয়েছেন? নাকি গতবারে ইলেকশনের পরে যিনি শহীদ হয়েছিলেন, খুন হয়েছিলেন, সিবিআই তদন্ত হয়েছিল, এনআইএস ছিল, তার মৃতের দাদা অভিজিৎ সরকার এবং তৃণমূলের হাতে টিকিট বিক্রি করে দেওয়া হয়েছে। এই অভিযোগে তিনি বেলেঘাটা থেকে লোকজন নিয়ে গিয়ে যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন সল্টলেক অফিসে, সেই বিক্ষোভ সামলাতে লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য তারাও নেমে আটকাতে পারেননি। মহিষাদলে আবার আমরা দেখলাম সুভাষ পাজাকে টিকিট দেওয়া হয়েছে বলে বিশ্বনাথ ব্যানার্জি, যিনি শুভেন্দুর একেবারে খাস লোক, তিনি পদত্যাগ করেছেন, তাকে বোঝাতে শুভেন্দু সেখানে দৌড়েছেন। কালিয়াগঞ্জে নর্থ দিনাজপুরের তারা অন্য লোককে টিকিট দেওয়ার কথা ছিল, কোথা থেকে ভারত সেবাশ্রম সংঘের উৎপল মহারাজকে টিকিট দেওয়া হয়েছে, তাই নিয়ে তাকে ভারত সেবাশ্রম সংঘ থেকে বহিষ্কার করা হয়েছে। চাপদানি থেকে লোকজন এসে এক মিশ্র এসে প্রবল বিক্ষোভ দেখিয়ে গেলেন গতকাল, আপনারা সংবাদ মাধ্যমে কিছুটা দেখেছেন কি দেখেননি সকলে জানি না। তার বক্তব্য একেবারে পয়সা নিয়ে টিকিট দেওয়া হয়েছে। একই ব্যাপার হচ্ছে নৈহাটিতে এবং অন্যান্য অংশে। রাজ্যের এই বিক্ষোভের মাত্রা ক্রমেই বাড়তে চলেছে। সাধারণত বিক্ষোভ দেখায়, ভাঙচুর হয়, আমরা এটা আনইউজুয়াল নয়। তৃণমূলের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে বিক্ষোভ হয়েছে। আমরা বিহারে যে বিজেপি কংগ্রেস যে হেরে গেল টিকিট বন্টনের পরে দেখেছিলাম কংগ্রেস অফিসেও হামলা হয়েছিল, কিন্তু যেভাবে অভিযোগের তীর চলে আসছে, অভিযোগটা হচ্ছে যে তৃণমূলের লোকেদেরকে বা বারবার পরাজিত প্রার্থীকে বা তৃণমূলে চলে গেছিল আবার বিজেপিতে ফিরে এসছে, এলাকায় কোনো জনভিত্তি নেই, অথবা বলা হচ্ছে বিগত 5 বছর 4 বছর ধরে লোকটাকে দেখা যায়নি পর্যন্ত এবং অবাঙালি, তাকে কোথা থেকে ওপর থেকে টিকিট দিয়ে দেওয়া হয়েছে। প্রথম দফায় কিন্তু 144টা যখন টিকিট বন্টন হলো তখন আমরা এতটা বিক্ষোভ দেখিনি, কিন্তু তারপরে দ্বিতীয় দফায় যখন 112টা টিকিট বন্টন হলো তারপরে সেই বিক্ষোভের মাত্রা চরমে উঠল। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে বিজেপি যতই বলুক না কেন, বারবার সমীক্ষা করেছে, গ্রাউন্ড লেভেলে সমীক্ষা করেছে, বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠীতন্ত্র এখন ভয়ঙ্করভাবে তীব্র আকার ধারণ করেছে। দেখুন, বিজেপির পুরনো একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীতে যারা বিজেপির পুরনো নেতা শ্রমিক ভট্টাচার্য আছেন, তার সঙ্গে লোকেরা রিতেশ তিওয়ারি, তিনি আবার নতুন করে দলে ফিরে এসছেন এবং তিনি কাশীপুর বেলগাছিয়ায় ক্যান্ডিডেট হয়েছেন, এই সমস্ত সুভদ্র মুখেরা রয়েছেন। মাঝপথে যে দিলীপ ঘোষ চলে গেছিলেন, ব্রাত্য হয়ে গেছিলেন, দিলীপ ঘোষ আবার সমমিয়ায় ফিরে এসে
তিনি অনেক ক্ষেত্রে তার বক্তব্য জানাচ্ছেন, পরিষ্কার ঠোঁটকাটা বক্তব্য বলছেন, এবং এসআইআর এর যে নাম প্রচুর বাদ দেওয়া হয়েছে যেটাকে শুভেন্দু অধিকারী সমর্থন করছেন, দিলীপ ঘোষ তার উল্টো কথা বলছেন। অমিতাভ চক্রবর্তী দিলীপ ঘোষের সঙ্গেই আছেন, তার মন মতো কিছু লোককে নর্থ বেঙ্গলে টিকিট দেওয়া হয়েছে, যেটা নিয়ে আবার শুভেন্দু অধিকারীর একটা প্রবল আপত্তি রয়েছে। আপনারা এটা ভালো করেই জানেন। এই রকম একটা অবস্থানে শুভেন্দু অধিকারী ক্যাচ-22 সিচুয়েশনে পড়ে গেছে। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী এবার মনে করেছিলেন যে দল, তিনি বিরোধী নেতা, তিনি অগ্নিমিত্রা পল, ওদিকে একসময় অগ্নিমিত্রা আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, অন্যদিকে শঙ্কর ঘোষ, অশোক ভট্টাচার্য যিনি সিপিএম এর মন্ত্রী ছিলেন তার ঘনিষ্ঠ, বা আমাদের বঙ্কিম ঘোষ যিনি একসময় সিপিএম এর মন্ত্রী ছিলেন আমাদের উত্তর 24 পরগনা নদিয়া ওই অঞ্চল থেকে, তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী একটা দলের মধ্যে কোটারি করেছেন। এবং শুভেন্দু অধিকারী অমিত শাহকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এই বছর হিন্দু মুসলিম বিভাজনটা এত তীব্র আকারে আমি করে ফেলেছি যে হিন্দু মুসলিম বিভাজনের উপর নির্ভর করে আর এসআইআর এর যে প্রক্রিয়াতে নাম বাদ দেওয়া হয়েছে তাতে আসলে তৃণমূলের ভোট কেটে গেছে, এবং তাতে আমাদের জয় সুনিশ্চিত, মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা তৃণমূল সরকারের পতন সময়ের অপেক্ষা মাত্র। এবং শুভেন্দু অধিকারী বারবার সেটা তিনি বলছেন। এবার বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে একটা লিস্ট দিতে বলা হয়েছিল। শুভেন্দু অধিকারী রাজ্যে প্রায় 120-30 জন তার মন মতো লোককে একটা লিস্ট দেয়, এবং বিজেপি নেতৃত্ব সেই লিস্টটা একেবারেই গ্রহণ করেনি। না করে শুভেন্দু অধিকারীকে বলে যে আপনি আপনার জেলা পূর্ব মেদিনীপুরের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে লিস্ট দিন। আপনি চেয়েছিলেন, বা শুভেন্দু অধিকারী টোপ দিয়ে গিলিয়ে দেওয়া হয় যে আপনি ভবানীপুরে ক্যান্ডিডেট হতে চাইছিলেন, ভবানীপুর হন, আপনি নন্দীগ্রামে হন, কিন্তু রাজ্যের বাকি অংশের সাথে আপনার সেভাবে আর কোনো আমরা ক্যান্ডিডেট বাছাইটা আমাদের মতো থাকবে। ফলে শুভেন্দু অধিকারী তার নিজস্ব যে তালিকা দিয়ে প্রায় শখানেক লোকের তালিকা দিয়ে সেখান থেকে 50%কে জিতিয়ে এনে তার অনুগত 50-60 জন যে বিধায়ক করার কথা ভেবেছিলেন, যেটা ঠিক হেমন্ত বিশ্ব শর্মা আসামে করেছেন, এবং প্রথম দফায় 2016-তে চিফ মিনিস্টার না হলেও এই বিধায়কদের সমর্থনে কার্যত 2021 সালে ডিসলজ করে দিয়ে অন্য যারা বিজেপির অ্যাসপারেন্ট এবং প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাকেও সর্বানন্দ সোনোয়ালকেও সরিয়ে দিলে তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে পড়েন। শুভেন্দু অধিকারীর এই গেম প্ল্যানটি বিজেপির যে যারা এখানকার যারা নেতৃত্ব সেই নেতৃত্ব বুঝতে পারেন, এবং এইটা সুকান্ত মজুমদার কিছুটা চুপচাপ থাকলেও শ্রমিক ভট্টাচার্য এবং তার অন্যান্য লোকেরা একেবারেই মেনে নেননি। এবং সবচেয়ে বড় কথা, অমিত শাহ গতবারে শুভেন্দু অধিকারীর ওপর নির্ভর করলেও এই বছর কিন্তু অমিত শাহ তার বিভিন্ন সোর্স মারফত খবর নেন। গত 2021 সালের ভোটে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম বিজেপির, আপনাদের মনে আছে দলে দলে লোক চার্টার ফ্লাইটে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল থেকে শুরু করে বৈশালী ডালমিয়া, কাঁড়ি কাঁড়ি লোকজন বিজেপিতে, সব্যসাচী দত্ত সব জয়েন করেছিল এবং তারা সব পরাজিত হয়েছিল। এবার আরএসএস খুব স্পষ্টভাবে বলে দিয়েছে ওই রকম ভাবে দল বদলে একজনকেও নেওয়া যাবে না, এবং প্রাক্তন যারা বিজেপি যাদের হাতে এখন বর্তমান দলের দায়িত্ব পড়েছে তারাও পরিষ্কারভাবে বলে দিয়েছে যে পুরনো লোকদের আমরা দলে নিতে পারি, এগিয়ে আনতে পারি, টিকিট দিতে পারি। ঠিক যেরকম বীরভূমের দুধকুমার মণ্ডল কবেকার একজন আরএসএস কর্মী, বিজেপি কর্মী, এতদিন বাদে তিনি অন্তত মর্যাদার সাথে টিকিটটা পেলেন, গতবার একেবারে সাইড লাইন হয়ে গেছিলেন শুভেন্দুদের চাপে। সুতরাং সেই রকম ভাবে আমরা টিকিটের বিলি বন্টন করব। এইবার এই বিলি বন্টন করার ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে, বিভিন্ন লবি কাজ করেছে। বাস্তব অর্থে বিজেপির মধ্যে বিভিন্ন লবি কাজ করছে টানাপোড়েনে, তাদের অনেক ক্ষেত্রেই তলার সার্ভেতে চলে এলেও জনপ্রিয়তা থাকলেও ফাইনালি কিন্তু একেবারে যাদের টিকি বাঁধা বিজেপি অফিসে বা ওপরতলায় সেখানে টাকা পয়সার লেনদেনের অভিযোগ প্রকাশ্যে তুলছেন বিজেপি কর্মীরা। আমি তুলছি না, বিজেপির অফিসে যারা বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে আলিপুরদুয়ার থেকে শুরু করে খড়গপুর পর্যন্ত, সল্টলেকের অফিস থেকে শুরু করে হুগলি জেলা পর্যন্ত সর্বত্র কিন্তু একটাই অভিযোগ যে পয়সা নিয়ে টিকিট করা হয়েছে। এই পয়সা নিয়ে টিকিট করা হয়েছে এই ব্যাপারটা যত প্রকট হচ্ছে তত কিন্তু বিজেপির আভ্যন্তরীণ যে সাংগঠনিক পরিস্থিতি তার কাঁচাখোলা অবস্থাটা তত পরিষ্কার হচ্ছে। এরপর আমরা মুশকিলটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর ওপর যদি টিকিটের বিলি বন্টনের পূর্ণ দায়িত্ব বা মেজর দায়িত্ব থাকতো তাহলে কিন্তু হয়তো এত গন্ডগোল হতো না, কিন্তু সেইটা
এইবার কিন্তু হয়নি। শুভেন্দু অধিকারীকে প্রাথমিক দফায় বিজেপিকে বলা হয়েছিল যে কটি সিট জিততে পারে, আপনি একজন বিরোধী দলনেতা, আপনি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল চষে বেরিয়েছেন, আপনার পুলিশের নেটওয়ার্ক আছে বলে আপনি দাবি করেন, আপনি একটা তালিকা দিন যে কত আসন বিজেপি নেতৃত্ব জিততে পারেন। শুভেন্দু অধিকারী অদ্ভুতভাবে উত্তরবঙ্গের যে আসনগুলো রয়েছে একেবারে কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে সেখানে 7-8টি আসন বাদ দিয়ে, মানে এটা খুব হাস্যকর হয়ে গেছে, 9টি আসন স্পেসিফিক্যালি বাদ দিয়ে মালদা পর্যন্ত প্রায় বলেন সব আসনে আমরা জিতবো, এবং দক্ষিণবঙ্গে আরও আসন জিতবো প্রায় 130-35টা, উত্তরবঙ্গে জিতবো প্রায় 35-40টা, এবং সব মিলিয়ে শুভেন্দু অধিকারী বিজেপি নেতৃত্বের কাছে যে রিপোর্ট দেন তাটা একটা দাঁড়িয়ে যায় যে 180 থেকে 190টা আসন এবার বিজেপি জিতবে। সত্যিই যদি 180 থেকে 190টা আসন জেতে তাহলে তৃণমূল কংগ্রেস 80-র তলায় শুধু নেমে যাবে তাই নয়, শেষ পর্যন্ত আমরা দেখেছি যদি এরকম আপওয়ার্ড ট্রেন্ড থাকে তাহলে বিজেপি আপকাবার 200 পার হয়ে যাবে, তৃণমূল ডাউন ডাউন হয়ে 60-70টা আসনে আটকে যাবে, এইরকমই একটা পরিস্থিতি হওয়ার কথা। কিন্তু শুভেন্দু অধিকারীর ওপর এই রিপোর্টে বিজেপি নেতৃত্ব ভরসা করেনি। বিজেপি নেতৃত্ব অমিত শাহ বারবার, আপনারা দেখেছিলেন যে এখনো পর্যন্ত দেখছেন বারবার পুলিশদের চেঞ্জ করা হচ্ছে, ডিজিকে চেঞ্জ করা হচ্ছে, এবং সেন্ট্রাল আইবি থেকে অমিত শাহ নানাভাবে সমীক্ষা করেছেন, আরএসএস তাদের নিজস্ব একটা সমীক্ষা তুলে দিয়েছে। তাতে যা দেখা যাচ্ছে যে সেন্ট্রাল আইবির যে রিপোর্ট, সেই আইবির রিপোর্ট হচ্ছে বিজেপি এখনো পর্যন্ত 90 থেকে 110টি আসনের মধ্যে দাঁড়িয়ে আছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে আসন 180, তার অর্ধেক আসন কিন্তু সেন্ট্রাল আইবি রিপোর্ট করছে। শুভেন্দু অধিকারী যদি 100 বলেন তাহলে সেন্ট্রাল আইবি খুব বেশি হলে 100 রিপোর্ট, অর্থাৎ বিপুল পরিমাণে শুভেন্দু অধিকারীর সাথে সেন্ট্রাল আইবি রিপোর্টের ফারাক হয়। এরপরে বিজেপির এই অমিত শাহ এবং বিজেপির সেন্ট্রাল লিডারশিপ ভূপেন্দ্র যাদব এবং আমাদের সুনীল বানশাল, যে দুজনকে এই রাজ্যের ইনচার্জ করে পাঠিয়েছেন, এবং তারা একেবারে অমিত শাহ ট্রাস্টেড লোক, তারা দুজনেই মোদিরও ট্রাস্টেড লোক, তারাও বিজেপির নিজস্ব নেটওয়ার্কে তারাও আলাদা করে সমীক্ষা করেন, এবং সমীক্ষা করেন একটা আলাদা এজেন্সির মাধ্যমে করেন। এছাড়া জেলা থেকে আরএসএস এর যে রিপোর্ট, সেই রিপোর্ট কম্পাইল করেও তারা একটা সমীক্ষা করেন, এবং সেই সমীক্ষায় একটা অদ্ভুত তথ্য উঠে এসেছে যে বিজেপি কোনোভাবেই এখনো পর্যন্ত অ্যাজ অন টুডে, দেখুন আমরা যখন আলোচনা করছি আজকের প্রেক্ষাপটে আলোচনাটা করাই সমীচীন, কারণ আগামী দিনকে রাজনীতি সতত পরিবর্তনশীল, কি ঘটনা ঘটবে না ঘটবে কেউই জানি না। আজকে যখন এই মার্চ মাসের 3য় সপ্তাহে আলোচনা করছি, ভোট হতে হতে এপ্রিল মাসের লাস্ট উইক, অর্থাৎ 1 মাসেরও ওপর সময় বাকি আছে। জল কোন দিকে গড়াবে, কে কোন ফাউল করবে, কে কোন বাজে কথা বলবে, কে কোনো ঘটনা ঘটে যাবে কিনা আমরা কিন্তু কিছুই জানি না। কিন্তু অ্যাজ অন টুডের যে রিপোর্ট, সেই রিপোর্টেই আইবির যে রিপোর্ট, শুভেন্দু অধিকারীর রিপোর্ট, এবং এরপরে আমি বলছি সুনীল বনসাল বা বিজেপির যে সেন্ট্রাল লিডারশিপ তারা যে রিপোর্ট করেন, সেই রিপোর্ট কিন্তু আইবির থেকে একটু ডিফার করে একটু বেটার। 100 থেকে 110টি আসনে তারা সেন্ট্রাল এই বিজেপির নিজস্ব রিপোর্টে 110। এবার মাথায় রাখতে হবে যে বিজেপি লিডারশিপ কখনোই এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী রিপোর্ট ছাড়া কোনো রিপোর্টে, এমনকি আভ্যন্তরীণ যে রিপোর্ট, নিজস্ব যে রিপোর্ট, সুকান্ত মজুমদার ছাড়াও যার মূল দায়িত্ব এখন আমাদের শ্রমিক ভট্টাচার্যের, শ্রমিক কিন্তু নিজস্ব যে নেটওয়ার্কে যে রিপোর্ট করেছে সেটাও কিন্তু মোটামুটি এই রিপোর্টের সাথেই করোবরেট করে যাচ্ছে যে 100-110-এর আশপাশে বিজেপি রয়েছে। শুভেন্দু অধিকারী একটা হাস্যকর রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্টে মানে বলতে গেলে আশ্চর্য লাগছে, সেই রিপোর্টে দক্ষিণ কলকাতার অধিকাংশ আসন, ভবানীপুর, বালিগঞ্জ, আপনার থেকে শুরু করে এন্টালি, এদিকে ও আমাদের শশীবাজার, শ্যামপুকুর থেকে শুরু করে বেলেঘাটা, কাশীপুর, বরানগর, নৈহাটি, ভাটপাড়া তো রয়েইছে, পানিহাটি, কামারহাটি, ব্যারাকপুর, বিস্তীর্ণ এলাকার আসন, শুধু মতুয়া বেল্ট না, এ সব আসন নাকি এবার বিজেপি জিতে যাচ্ছে। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কি তাই বলে? বাস্তব পরিস্থিতি কিন্তু দাঁড়াচ্ছে না। বিজেপি লিডারশিপ যে আসনে হিসেব করেছে সেই আসনের হিসেব কিন্তু 100 থেকে 110। অর্থাৎ দেখুন, শুভেন্দু অধিকারীর সাথে সেন্ট্রাল আইবি এবং বিজেপির নিজস্ব রিপোর্ট যেটা সুনীল বনসাল দিয়েছেন তার কিন্তু ফারাক অত্যন্ত স্পষ্ট। উল্টো দিক থেকে আমি যদি করোবরেট করাই যে এখনো পর্যন্ত তৃণমূল লিডারশিপ তারা আইপ্যাকও আলাদা করে সমীক্ষা করছে কত আসন
এই মুহূর্তে বিজেপি জিততে পারে। এই কারণে বারবার সবাই সমীক্ষা করছে বিজেপি যদি আমাদের হাফওয়ে মার্ক 148টা আসনের থেকে 10-20টা আসন কমও পায়, পরবর্তীকালে কিন্তু বিজেপি কেনাবেচা করতে পারে, বিধায়ক ভেঙে যেতে পারে সেই সরকার, এমন আশঙ্কা কিন্তু রয়েছে। তৃণমূল নেতৃত্ব কোনোভাবেই 180-র নিচে যদি চলে যায় তাহলে সেই সরকার কতটা স্থায়ী হবে তৃণমূল নেতৃত্বেরও অনেকের কিন্তু চিন্তা রয়েছে। ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় 165 বা 170টা আসনে জিতলে তাহলে সেই সরকার কতটা স্থায়ী হবে সেটা নিয়েও অনেকের চিন্তা ভাবনা রয়েছে। তো সুতরাং বারবার আইপ্যাক তার নিজস্ব সমীক্ষা করছে নিজস্ব নেটওয়ার্কে, এবং এখনো পর্যন্ত আইপ্যাক যে সমীক্ষা করছে তাতে 90 থেকে 100টি আসনে বিজেপি দাঁড়িয়ে আছে। আমরা লোকসভার যদি আসন ভিত্তিক ফলাফল দেখি তাহলে ঠিক এই জায়গাতেই কিন্তু বিজেপি দাঁড়িয়েছিল। গতবার বিজেপি 2019-এর লোকসভায় কিন্তু 148-এর অনেক কাছাকাছি ছিল, একেবারে স্ট্রাইকিং রেঞ্জে ছিল, 130-এর কাছাকাছি উপরে আসন ছিল, যে গিয়েছিল, কিন্তু 77-এ নেমে আসার এইবার কিন্তু 100-র নিচে রয়েছে, 97টা আসনে এগিয়ে। অর্থাৎ বিজেপির লোকসভায় যে আসন পেয়েছিল, যে সংখ্যক আসন, এখন দেখুন লোকসভায় যে আসনে এগিয়েছিল বিধানসভায় সে আসনে হেরে যেতে পারে, এরম প্রচুর ঘটনা কিন্তু ঘটতে পারে। কিন্তু তা সত্ত্বেও ওভারঅল শখানেক আসনের কাছেই ঘোরাফেরা করছে। শুভেন্দু অধিকারীর এই রিপোর্ট অমিত শাহ যে কারণে গ্রহণ করেননি, এবং এই গ্রহণ না করাটাই হয়ে গেছে শুভেন্দু অধিকারীর পক্ষে মুশকিলের ব্যাপার। অর্থাৎ তিনি নিজেকে যেভাবে তুলে ধরেছিলেন, নিজেকে যেভাবে রাজ্যের 1 নম্বর নেতা হিসেবে প্রজেক্ট করছিলেন, এবং সেই প্রজেক্ট করার পেছনে তৃণমূল থেকে আসা বা অন্য দল থেকে আসা গত 5-7 বছরের মধ্যে যারা বিজেপিতে যোগদান করেছেন তাদের একটা বড় ভূমিকা রয়েছে, সেই ব্যাপারে কিন্তু একটা ধাক্কা লেগেছে। এইখানেই আসে যে বিভিন্ন বিজেপি অফিসে বিক্ষোভ হচ্ছে কেন, তার উত্তরটা দিই। এই যে বিজেপি অফিসে যে তৃণমূলের যে কর্মীরা বিজেপিতে চলে এলেন বা সিপিএম থেকেও যারা বিজেপিতে এসছে, তারা ভয়ঙ্কর রকমের তাদের মধ্যে একটা অ্যাসপিরেশন সৃষ্টি হয়, এবং তারা মনে করছেন যে এলাকায় যদি আমরা না জিততে পারি তাহলে আবার কি তৃণমূলের হাতে মার খাবো, আবার আমাদের কোনো দায় থাকবে না। অর্থাৎ তারা তাদের মতো করে ক্যান্ডিডেট চান। উল্টো দিক থেকে পুরনো যারা বিজেপি করেছেন, বছরের পর বছর করেছেন, মার খেয়েছেন, 2014-র আগে থেকে করেছেন এবং এখনো পর্যন্ত বিজেপি করেন, তাদের মনে হয়েছে যে এই বছর যখন বিজেপি আসার সম্ভাবনা, তখন তাদের পছন্দের কোনো লোককেই প্রার্থী করাটা সমীচীন হবে। এবং এই দুয়ের দ্বন্দ্বেই কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায় জেলায় বিজেপি অফিসকে কেন্দ্র করে গন্ডগোল বেঁধেছে। শুভেন্দু অধিকারী তার নিজস্ব লোকজন সমস্ত জায়গায় করার চেষ্টা করেছেন, তার সঙ্গে যে তৃণমূলের লোকজন ছিল বিভিন্ন জেলায় তারা জয়েন করে বিজেপিতে এসছে, যাদের তৎকাল বিজেপি বলা হয়, দলবদ্ধ বিজেপি, তৎকাল বিজেপি বলা হয় বা দলবদ্ধ তৃণমূলের লোকজন। আর উল্টো দিক থেকে এর মধ্যে সিপিএম এর লোকও প্রচুর আছে, সিপিএম এর একটা বড় সেকশন আছে। আমরা দেখতে পারলাম একজন ডাক্তার যিনি সিপিএম এর 24-এর পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করেছিলেন, তিনি কিভাবে বিজেপিকে আনার জন্য উদ্বেগ হয়ে গেছেন। আমরা দেখছি যে পানিহাটিতে অভয়ার মা এবং বাবা কিভাবে যে আন্দোলনটা বামফ্রন্ট গড়ে তুললো, সেই আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে বিজেপি হতে চাইছেন। তো এই রকম বিজেপির মধ্যে একটা বড় সেকশনে কিন্তু অ্যাসপিরেশন তৈরি হয়েছে, যারা তৎকাল বিজেপি বা বিজেপিতে এসছে নতুন, আর পুরনো বিজেপিদের সাথে সংঘাত হয়েছে, এবং এই সংঘাতের কারণেই এই বিভিন্ন পার্টি অফিসে প্রার্থী বদল নিয়ে হাঙ্গামা হচ্ছে। শেষ প্রশ্ন হচ্ছে, এই অস্থিরতা কি ভোটে প্রভাব ফেলবে? দেখুন, আলটিমেটলি যখন ভোট হবে, ভোটের মধ্যে 35% ভোট হবে কিন্তু হিন্দু মানসিকতার ভোট। সুতরাং অস্থিরতা তো একটা কারণ বটেই, যেটা সাংগঠনিকভাবে বিজেপিকে কিছুটা বেগ তো দেবেই, কিন্তু এই অস্থিরতা মানে এই নয় যে সেটা ভোটে খুব ব্যাপক আকারে প্রভাব বিস্তার করবে। অনেকটাই বিজেপি কিন্তু এই ভোটে কিন্তু যে বিক্ষোভটা দেখতে পাচ্ছেন, সেই বিক্ষোভটা কিন্তু ওই মাত্রায় দাঁড়াবে না। কিন্তু সমস্যা যেটা, সাংগঠনিকভাবে বিজেপি দুর্বল হওয়ায়, শুধুমাত্র হিন্দুত্বের প্রচার, ঘৃণার প্রচারের উপর নির্ভর করায় বিজেপি যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির যে ভোটটা বিজেপির দিকে আনার দরকার, মানে জয়ের জন্য, দেখুন লড়াই এক আর জয় এক, দুটোর মধ্যে তো একটা পার্থক্য থাকে, এতটা গ্যাপ থাকে। সেই গ্যাপে এই যে শিফটিং যে হয় সেটা সাংগঠনিক। কিন্তু প্রথম থেকেই এত অবিশ্বাস, এত জেলায় জেলায় পার্টি অফিস একজন আরেকজনের ওপর যদি ভাঙচুর হয়, তালা মেরে দেয়, যদি বলে টাকা খেয়ে প্রার্থী হয়েছে, তাহলে সেই অবিশ্বাসটা 1 মাসের মধ্যে দূর হওয়ার নয়। এবং এই কর্মীরা কিন্তু ফাইনালি ভোট তুলে দেওয়ার ক্ষেত্রে
পিছিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, তার হাতে এখনো অনেক রকম পদ আছে। তিনি অসিত মজুমদার বলুন, রবীন ঘোষ বলুন বা খগেশ্বর মুর্মু বলুন, তাদেরকে ফোন করে ঠিক আছে ভোটের পর একটা কোথাও কিছু দিয়ে দেবো। কিন্তু বিজেপিতে এমন একটা অবস্থা যে ভোটের পর দিয়ে দেবো এই অবস্থা তো নেই। তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে হচ্ছে যে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু ইন টার্মস অফ ভোটের একটা প্রভাব তো ফেলবেই 1-2% হলেও। উল্টো দিক থেকে শুভেন্দু অধিকারী, তাকে কিন্তু ব্যস্ত থাকতে হবে নন্দীগ্রাম আর ভবানীপুর, আর তাকে একেবারেই বলে দেওয়া হয়েছে কনসেন্ট্রেট অন পূর্ব মেদিনীপুর আর কিছুটা পশ্চিম মেদিনীপুর। তিনি রাজ্য জুড়ে প্রচারে সেভাবে অংশগ্রহণ করতে পারবেন না। পরিস্থিতি যা, হয়তো নর্থ বেঙ্গলে যাবেন, হয়তো অন্য জেলায় যাবেন, সেটা কিন্তু খুবই কম। অর্থাৎ একদিকে যেরকম তার রিপোর্টকে অমিত শাহ মান্যতা দেননি, ঠিক সেইভাবে তাকে একেবারে নাম্বার 1 স্টার ক্যাম্পেনার হিসেবে মেনে নিয়ে যে রাজ্য জুড়ে যে প্রচার করার দায়িত্ব বিজেপি নেতৃত্ব ছেড়ে দেবে, এমন ঘটনাও নয়। সত্যি ভাবা যায়নি যে শুভেন্দু অধিকারী এইভাবে দলের মধ্যে একেবারে ক্লাবড হয়ে যাবেন এবং আবদ্ধ হয়ে পড়বেন একটা সুনির্দিষ্ট জায়গায়, এবং তার রিপোর্ট এইভাবে দলের অভ্যন্তরে একেবারেই প্রায় অপাঙ্ক্তেয় হয়ে যাবে, এবং বিজেপি নেতৃত্ব তাদের মতো করে একটা তালিকা সাজাবে। এবার আপনারা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা শুভেন্দু যেখানে যান সেখানকার ভিডিও দেখতে পাবেন, পুলিশকে হাই চাই হই চই করছেন। সবই অ্যাকচুয়ালি কিছুটা ফ্রাস্ট্রেশন থেকে চলে আসা তার অভিব্যক্তি, কিছুটা দলের মধ্যে তার কথায় 1 নম্বর মর্যাদা না পাওয়ায় তার অভিব্যক্তি। আমরা এইদিকে তাকিয়ে থাকবো কি দাঁড়াচ্ছে। আমি আপাতত বিজেপির এই আভ্যন্তরীণ রিপোর্টটা আপনাদের দিলাম এবং তার সাথে অন্য রিপোর্টগুলো জানালাম। ভিডিওটি লাইক করলে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।